বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় সাংবাদিক বৃন্দ, আজকে অত্যন্ত সংক্ষিপ্ত নোটিশে আজকে এই সংবাদ সম্মেলনে আপনারা সকলেই উপস্থিত হয়েছেন, সেটার জন্য আমি প্রথমে আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ইশরাক হোসেন, ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশন নির্বাচনের 2020 সালে যে নির্বাচনটি হয়েছিল সেখানে ধানের শীষের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আমি ইশরাক হোসেন সেখানে পার্টিসিপেট করেছিলাম, অংশগ্রহণ করে নির্বাচন করেছিলাম। অতি সম্প্রতি আপনারা জানেন যে একটি আদালতের রায়ের মাধ্যমে একটি ফলাফল এসেছে এবং সেই ফলাফল নিয়ে এখন বর্তমান আপডেটেড পরিস্থিতি জানানোর জন্য আজকে এই সংক্ষিপ্ত সময়ে শর্ট নোটিসে আপনাদেরকে এই সংবাদ সম্মেলন আহ্বান করেছি, যাতে আপনারা আপ টু ডেট থাকেন এবং ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স যাতে আপনাদের কাছে থাকে, সেটির বিষয়ে আজকে আসলে এই সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়েছে। আমার সাথে আমার দুই পাশে রয়েছেন আমাদের বিজ্ঞ আইনজীবী প্যানেল, যারা দীর্ঘদিন এই মামলাটি লড়েছেন এবং লড়ে তার একটি আমাদের যে কাঙ্ক্ষিত ফল ন্যায় বিচার সেটি আমাদেরকে বয়ে নিয়ে এসেছে। আরও আছেন আমাদের পাশে সাবেক সচিব জনাব মশিউর রহমান সাহেব, যিনি এই মামলার রায় পাওয়ার পর থেকেই আমাদেরকে সব ধরনের সাচিবিক সহযোগিতা বলেন, ব্যুরোক্রেসির সাথে হ্যান্ডলিংয়ের যে বিষয়টি বলেন, সব কিছুই তিনি করে আসছেন। নিম্ন আদালতে ছিলেন অ্যাডভোকেট রফিক ভাই, উনি সেখানে রায়ের সমস্ত কার্যক্রম থেকে শুরু করে নিম্ন আদালতের পার্টটি দেখেছেন। আছেন ব্যারিস্টার এহসান ভাই, যিনি পরবর্তীতে উচ্চ আদালতের যে কোনো বিষয় নিয়ে তিনি কাজ করে চলেছেন এবং সেই ব্যাপারে উনি আমাদের আইনি সহায়তা দিচ্ছেন। এবং সর্বশেষ আমার বাম পাশে বসা আছে অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ সাহেব, যিনি একজন নিজেও আইনজীবী এবং নির্বাচন কমিশন, তিনি আমাদের ফাইলিং লয়ার বাই দ্য ওয়ে, এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন মন্ত্রণালয়ে যে বিভিন্ন সময়ে আমাদের আইনি সহায়তা দেওয়া এবং এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সেটি আমার পক্ষ থেকে করে আসছে। এবার আমি আপনাদেরকে বলছি যে আজকের যে বিষয়ে, মূলত যে বিষয়ে আপনাদেরকে এই সংবাদ সম্মেলন আহ্বান করেছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আদালতের রায়ের আলোকে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট পরবর্তী শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করছি। নির্বাচনের তারিখ ছিল 1 ফেব্রুয়ারি 2020। মামলা সাবমিটের তারিখ ছিল 3রা মার্চ 2020, অর্থাৎ 30 দিনের মধ্যে মামলা করার যে বাধ্যবাধকতা রয়েছে সেই বাধ্যবাধকতা মেনেই তখনই আমরা মামলাটি করেছি। এবং এই বিষয়ে আপনাদেরকে একটু বলতে চাই যে কোনো সময় কোনো ক্ষেত্রে কোনো সরকারেরও কোনো কর্তা ব্যক্তি বলেছেন যে আমরা অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছি। এই বিষয়টি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এই বক্তব্যটি, কারণ আমরা কোনো সময় নির্বাচন বর্জন করে বা সেদিন কোনো ঘোষণা দিয়ে আমরা উঠে আসি নাই। নির্বাচনের শেষ সময়েও আমি বক্তব্য রেখেছিলাম যে আমি মাঠে আছি, এখনও রয়েছি, আগামীতেও থাকব। অতএব নির্বাচনের পরবর্তী সময়ে আমরা সকল সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে মামলার প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করে আমরা সময়সীমার মধ্যেই মামলাটি দায়ের করেছিলাম, যেটি 180 দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা থাকলেও সেটিকে নিষ্পত্তি করা হয় নাই। তৎকালীন অপসারিত মেয়র তাপস তিনি আদালতকে প্রভাবিত করে এই মামলাটিকে বাতিল করার জন্যে তিনি প্রেয়ার দেন, কিন্তু তখন বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনাল সেটিকে গ্রহণ করেন নাই।
এর পরিপ্রেক্ষিতে তিনি হাইকোর্টে যান, গিয়ে মামলাটিকে দীর্ঘদিন স্টে করে রাখেন। আমরা অনেক চেষ্টা সত্ত্বেও সেখানে কোনো ধরনের কিছু করতে পারি নাই, কারণ আদালত সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নিয়ন্ত্রণে। পরবর্তীতে আমরা মামলাটির স্টে ভ্যাকেট করে আবারও ট্রাইব্যুনালে নিয়ে আসি এবং সেখানে পূর্ণাঙ্গ সাক্ষী শুনানি, যুক্তি, তর্ক, যত আইনি পদক্ষেপ অনুসরণ করা দরকার সবকটি সম্পন্ন করে আমরা রায়টি পেয়েছি। এবং এই রায় পাওয়ার মধ্য দিয়েই সেই যে অপব্যাখ্যা করা হচ্ছিল অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া, সেটা আমরা দেই নাই ভাই। অবৈধ নির্বাচনকে বৈধতা আদালত দিয়েছেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকে মেনে নিতে হবে। সেটা যদি কেউ মানতে অস্বীকার করে তাহলে ধরে নিতে হবে তারা আদালতকে অবমাননা করছে। এরপরের যে বিষয়টিতে আমি আসতে চাই, এই মামলার রায়ের তারিখ 27শে মার্চ 2025। 27শে মার্চ 2025-এ এই মামলার রায়টি আমরা পাই। পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশের তারিখ 27শে এপ্রিল 2025। 27শে এপ্রিল 2025 তারিখে নির্বাচন কমিশন রায়ের কপিটি হাতে পাওয়ার পর তার যে বাধ্যবাধকতা রয়েছে 10 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার, সেই গ্যাজেটটি তারা প্রকাশ করে। এখানে আরেকটা ধোঁয়াশা মাঝখানে সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, যখন আইন উপদেষ্টা বললেন যে আমাদের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে, যেটি নির্বাচন কমিশনের দরকার নেই, তারা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। পরক্ষণেই তিনি বললেন যে কিন্তু আমাদের মতামত না নিয়েই তারা গ্যাজেটটি করে ফেলেছে। এখন গ্যাজেটটি বা আইনি মতামতের জন্য যে ফাইলটি 5 দিন যাবৎ তার টেবিলে পড়েছিল, সেই বিষয়টি কিন্তু উল্লেখ করা হয় নাই। দ্বিতীয়ত, এখানে নির্বাচন কমিশনের একটা বাধ্যবাধকতা রয়েছে, রায়ের পূর্ণাঙ্গ কপিতে স্পষ্ট লেখা হয়েছে 10 দিনের মধ্যে গ্যাজেট করতে হবে, না হলে তারা কন্টেম্পট অফ কোর্টে পড়ে যেতে পারে। কিন্তু যখন জনগণের সামনে এভাবে উপস্থাপন করা হবে, জনগণ কিন্তু সেটাকে ভিন্নভাবে দেখবে যে আচ্ছা, আইন মন্ত্রণালয়কে হয়তো তোয়াক্কা না করে কোনো ধরনের প্রভাব খাটিয়ে নির্বাচন কমিশন থেকে গ্যাজেট করানো হয়েছে কিনা, এই ধরনের একটা চিত্র দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা অত্যন্ত আমি বলবো দুঃখজনক। নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, তারা আপন গতিতে তারা নিজ সিদ্ধান্তে কাজ করে চলেছে, এই ব্যাপারে আমাদের কোনো কিছু বলার নেই। এখন সর্বশেষ যে বিষয়টি বলতে চাচ্ছি, গ্যাজেট প্রকাশের 20 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমাকে শপথ গ্রহণ করানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ বর্তমান সরকার নেয় নাই, যেটি কিনা তাদের এখতিয়ারে পড়ে। বর্তমান সরকার বলতে স্থানীয় সরকার বিভাগকে বোঝানো হচ্ছে, যেখানে নির্বাচন কমিশন থেকে এই নির্দেশনাটি গ্যাজেট সহ স্থানীয় সরকার বিভাগে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পাঠানো হয়। পাঠানোর পর তারা আরেকটি যে কাজ করে, সেটিকে আইনের দৃষ্টিতে অনেকেই বলেছে এটি বেআইনি, সেটি হলো তারা পাল্টা নির্বাচন কমিশনকে চিঠি লিখে সেখানে একাধিক একটা রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করে যে এখানে আপিল করবে কি না। অথচ নির্বাচন কমিশন কিন্তু তার যে আইনজীবী প্যানেল রয়েছে, তার যে বিজ্ঞ আইনজীবীরা রয়েছেন এবং তার যে প্রক্রিয়া রয়েছে, সেটি সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিশন মিলেই কিন্তু সিদ্ধান্ত দিয়ে গ্যাজেট প্রকাশ করে ফেলেছে। অতএব এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় কি নির্বাচন কমিশনকে অলমোস্ট নির্দেশনা দিতে পারে কিনা, সেই বিষয়টি এখন প্রশ্নে চলে এসেছে। সো এখানে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের উপর ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে এবং সেটি আগামী জাতীয় নির্বাচনের আগে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে জনগণ এখন শঙ্কিত হয়ে পড়েছে। এদের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছেন, এই উপদেষ্টা পরিষদের অধীনে একটি সঠিক, সুস্থ, নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কিনা সেটা নিয়ে জনমনে এখন শুধু সন্দেহ না, তারা এখন স্পষ্টতই দেখতে পাচ্ছে এটি সম্ভব নয়। আর আরেকটি যে কথা বলতে চাই, যে সেই ব্যাপারেও নির্বাচন কমিশনও পাল্টা উত্তর দিয়েছে যে তারা সম্পূর্ণ আইনি ব্যাখ্যা দিয়ে কোন কোন গ্রাউন্ডে কিভাবে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে এবং গ্যাজেটটি প্রকাশ করেছে। সেটি পাওয়ার পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়
তারা এখন কালক্ষেপণ করার জন্য আবারও চিঠি দিয়েছে। এখন কোথায় দিয়েছে সেটা বলতে পারছি না। কেউ বলছে আইন মন্ত্রণালয় দিয়েছে, কেউ বলছে সলিসিটর অফিসে দিয়েছে। নানা ধরনের কালক্ষেপণের আশ্রয় তারা নিয়েছে। এটির মধ্যে দিয়ে স্পষ্টতই বোঝা যায় যে একটি সরকারের ভেতর একটি সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে। তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্যে তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলেছে। কারণ এর মাঝে আরেকটি ঘটনা আপনারা দেখতে পাবেন যে এনসিপি থেকে একটি এনসিপি একটি তারা বিবৃতি দেয়, সেখানে বলা হয় যে এরকম এই রায়ের বিষয়ে পর্যবেক্ষণ করা হয়, এমনকি যে বিচারক তার ব্যাপারেও বিষোদ্গার করা হয়, যেটি কিনা অত্যন্ত দুঃখজনক। সেটা আমরা আওয়ামী লীগ আমলে দেখতে পেয়েছি যে তাদের পক্ষে কোনো রায় না গেলে সেটা বিচারকদের উপরে তারা টার্গেট করত। বিচারকদের বিষয়ে প্রথমে তারা হুমকি ধামকি দিত, পরবর্তীতে অন্যান্য ব্যবস্থা নেওয়ার কথা বলতো, যেটি কিনা আলামত আমাদের কাছে রয়েছে। আমরা পরবর্তীতে আপনাদেরকে সব কিছু প্রোভাইড করে দিব। তো আমার প্রশ্ন হচ্ছে যে এনসিপি যদি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার বা গণ অভ্যুত্থানের ফসলের সরকার হয়ে থাকে, আমি ইশরাক হোসেন আমি কি শেখ হাসিনার পক্ষের কেউ ছিলাম, নাকি শেখ হাসিনার বিপক্ষে আন্দোলনটাও কম করেছি, নাকি শেখ হাসিনার মধু খেয়ে আমি রাজনীতি করেছি, সেটার জবাব জনগণ জানে কিভাবে দিতে হয়। এই সরকারকে প্রয়োজন সম্মত দিয়ে দিবে। তো আমার বিপক্ষে কেন? তার কারণ হচ্ছে জাস্ট বিকজ আমি বিএনপির প্রার্থী, ধানের শীষের মনোনীত প্রার্থী, এবং তারা চাচ্ছে যে তাদের নিজস্ব দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে বসাবে এবং আগামী নির্বাচনের সময় একটা ফায়দা লুটবে। এবং বর্তমানে যে অর্থনৈতিক লুটপাট চলছে নগর ভবন কেন্দ্রিক এবং বিভিন্ন ঠিকাদারি বিভিন্ন বিল সব কিছুতে, সেগুলা চলমান রাখার জন্য তারা এখন আমাকে বাধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। তো এখন আমি আপনাদেরকে আবারও সব কিছু শেষে যেটা বলতে চাই যে আইনি বিষয়ে আমরা জোরালো ভাবে আমরা জোর দিচ্ছি, অন্য কোনো কিছু আমরা করছি না। আমরা কোনো আন্দোলনের দলীয় ঘোষণাও দিই নাই, কিছুই করি নাই। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা প্রতিবাদ করছে, এটা জনগণের অধিকার, তারা প্রতিবাদ করতেই পারে এবং করেই যাবে, আমি আশা রাখি। এখন গ্যাজেট প্রকাশের 20 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কেন শপথ গ্রহণ করানোর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং কালক্ষেপণ করা হচ্ছে? এই বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এবং আমি এটার মাধ্যমে রেকর্ড রেখে দিলাম যে আমরা শপথ নেওয়ার জন্য প্রস্তুত এবং আমরা চিঠি প্রদান করেছি। এখানে আপনাদেরকে কিছু কপি দেওয়া হয়েছে, একদম আমার চিঠি, গ্যাজেট এবং পুরো আইন, পুরো রায়ের কপি সব কিছুই সরকারের বিভিন্ন দফতরে আমরা রেজিস্টার্ড পোস্ট এবং রিসিপ্ট কপি দিয়ে আমরা দিয়ে এসেছি। এই জিনিসটি আপনাদেরকে অবহিত করার জন্য আজকে এই সংবাদ সম্মেলনটি আমরা করেছি। আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমার সংবাদ